ভাঁজ করলে ধানের শীষ দেখা যায় না, পোস্টাল ব্যালটে অভিযোগ বিএনপির। আবারও ছাপানোর দাবি, গ্যাজেটের ধারাবাহিকতা অনুসারে ছাপা হয়েছে ব্যালট, জানালেন ইসি সচিব। আসন সমঝোতা নিয়ে 11 দলের ব্রিফিং হয়নি, আলাদা সংবাদ সম্মেলনে জামাতের ভূমিকা নিয়ে প্রশ্ন ইসলামী আন্দোলনের। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, মার্কিন কূটনীতিকদের জানালেন প্রধান উপদেষ্টা। ভুয়া খবর রোধে জাতিসংঘের সহায়তা কামনা। রাজধানীর বিভিন্ন পয়েন্টে 7 কলেজের শিক্ষার্থীদের অবরোধ, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের দাবি, যানজটে সীমাহীন দুর্ভোগে নগরবাসী। বিসিবি পরিচালক নাজমুলের বিরূপ মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ক্রিকেটারদের। কালকের মধ্যে পদত্যাগ না করলে বিপিএল সহ সব খেলা বর্জনের হুঁশিয়ারি কোয়াবে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নির্বাচনে ভুয়া এনআইডি দিয়ে জাল ভোট, টাকা দিয়ে ভোট কেনা বেচা এবং প্রবাসীদের পোস্টাল ব্যালট ইঞ্জিনিয়ারিং এর আলামত দেখছে বিএনপি। পোস্টাল ব্যালট পেপারে দাড়িপাল্লা সহ 3টি মার্কাকে অবস্থানগত বিশেষ সুবিধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ দলটির। বুধবার গুলশানে কেন্দ্রীয় নির্বাচনী পরিচালনা অফিসে এক ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। বাহরাইনে জামাত নেতার বাসায় বাংলাদেশের পোস্টাল ব্যালটের ছড়াছড়ি। ওমানে জামাত কর্মীর গ্যারেজেও মিলেছে পোস্টাল ব্যালট পেপার। বুধবার সন্ধ্যায় নির্বাচনের মাঠের এমন কিছু অসামঞ্জস্যতা নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। বাহরাইনে একজন জামাত নেতার বাসায় 200-রও বেশি ব্যালট পেপার নিয়ে কাজ করার ভিডিও, প্রায় 7 মিনিটের ভিডিও ভাইরাল হয়েছে। নির্বাচনকে সামনে রেখে একটি দল ভুয়া এনআইডি ব্যবহার করে জাল ভোট প্রদান এবং টাকার বিনিময়ে ভোট কেনার তৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে এনআইডি কার্ডের ফটোকপি, ফোন নাম্বার এবং বিকাশ নাম্বার সংগ্রহ করছে। আমরা আশঙ্কা করছি যে তারা ভুয়া এনআইডি বানিয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করতে পারে এবং বিকাশ নাম্বার যে নিয়েছে তার মাধ্যমে তারা তাদেরকে অর্থ দিয়ে প্রলুব্ধ করতে পারে তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য। ব্যালটে মার্কার অবস্থানের মধ্য দিয়ে দাড়িপাল্লা, শাপলাকলি ও হাত পাখাকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন নজরুল ইসলাম খান। এমনভাবে এই ব্যালট পেপারটা ছাপিয়েছেন যে তার প্রথম লাইনে দাড়িপাল্লা আছে, শাপলাকলি আছে এবং হাত পাখা আছে, কিন্তু বিএনপির যে প্রতীক সেটা শেষ লাইনে মাঝামাঝি জায়গায়, যাতে করে এই পেপারটা ভাঁজ করলে এটা পড়ে যাবে ঠিক মাঝখানে, আর ভাঁজ পড়ে গেলে একটু অস্পষ্ট হয় এবং কেউ যদি ভাঁজ পড়া অবস্থায় দেখে তাহলে প্রতীকটা পুরো দেখাই যাবে না। ধানের শীষের উপরের অংশ দেখা যাবে এক পাশে, নিচের অংশ দেখা যাবে আরেক পাশে। অনেক রিসার্চ আছে সারা দুনিয়ায় এবং সেখানে বলা হয়েছে যে শুধু প্রতীকের অবস্থানের কারণে 1 থেকে 10% ভোটের এদিক ওদিক হতে পারে। এ সময় বিএনপি নির্বাচনী বিধি মেনে চলছে জানিয়ে অন্য দলগুলোকেও আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয় দলের পক্ষ থেকে। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। গেজেটের ধারাবাহিকতা হিসাব করে পোস্টাল ব্যালটের প্রতীক ছাপানো হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেছেন, বাহরাইনের একটি ডেলিভারি পয়েন্ট থেকে অন্যের পোস্টাল ব্যালটের খাম সরবরাহের বিষয়টি দেশটির পোস্ট অফিস তদন্ত করবে। বিকেলে কমিশনে আপিল শুনানি শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিব। বলতে পারবো না, এই কারণে যে ব্যালট ছাপানোর দায়িত্বটা যার কাছে আছে তার কাছ থেকে জেনে বলতে হবে। আই এম নট রেডি অন দ্যাট। আমার যতটুকু জানা আছে সেটা হচ্ছে যে আমাদের যে গেজেটটা পাবলিশ করা হয়েছে সেই গেজেটের ধারাবাহিকতা যেভাবে আছে সেই অর্ডারেই করা হয়েছে এবং আপনারা যদি যে ভিডিওটা ক্লিপ এবং ওইটা আর কি ভিডিও ক্লিপটা যেটা করা হয়েছে আমরা যেটা শুনেছি সেটা যদিও এটা করা উচিত হয়নি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটা কিন্তু ওরা ওই একটা প্রবাসী ভোটাররা ভোটের একটা ব্যালট পেয়েছেন এই আনন্দটুকু ধরে রাখার জন্য এটা কেউ করে আপনার এটাকে তারপর পোস্ট করেছেন।
যেটা হয়েছে যে আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে কোনো ইনভেলপ খোলা হয়েছে এরকম কোনো কিছু নাই, এবং এটা তাৎক্ষণিকভাবে বাহরাইন পোস্টকে বলা হয়েছে যে এটা তো তাদের কাছে করা হয়নি, এবং আমাদের যিনি সম্মানিত রাষ্ট্রদূত আছেন তিনি এই বিষয়টা দেখছেন। 100টি আপিলের মধ্যে 74টি বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এদিকে মবের কারণে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় পার্টি। অন্যদিকে 1% ভোটারের সমর্থনের আইন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থীদের। এই আইন সংবিধানের ধারার সাথে সাংঘর্ষিক বলেও দাবি তাদের। আরিফিন শাওনের রিপোর্ট। নির্বাচন কমিশনে পঞ্চম দিনের মতো আপিলের শুনানি হয় বুধবার। এখন পর্যন্ত 5 দিনে 380টি আপিলের মধ্যে 278টি বৈধ বলে ঘোষণা করেছে কমিশন। এদিন নির্বাচন কমিশনে বেশিরভাগ শুনানি হয় স্বতন্ত্র প্রার্থীদের আপিল নিয়ে। মনোনয়ন ফিরে পাওয়ার পরও কিছু বিষয়ে অভিযোগ ছিল প্রার্থীদের কণ্ঠে। এই যে 1% যেগুলা স্বতন্ত্র প্রার্থীর জন্য অনেক কষ্ট হয়ে যায়, যদি এটা আপনারা কোনো ভালোভাবে যদি নেন, হয়তো বা 1% তো একটু কমিয়ে নিয়ে আসেন অথবা অন্য কোনো পদক্ষেপ নেন, আমাদের মনে হয় ভালো হবে। 1% ভোটারের যে ইস্যুটা, এটা অনেকে আসলে বড় বড় যে দলের একটা প্রভাব থাকে, সেই ভয়ে অনেকেই দিতে চায় না। প্লাস হচ্ছে আমাকে সমর্থন করছে, আমার জন্য দোয়া করছে, বলছে আমাকে ভোট দেবে, কিন্তু ওনারা সিগনেচারটা দিতে চাচ্ছে না। 6 জন সঠিক দেখিয়েছে, 4 জন সঠিক দেখেই নাই। আমরা চেক করে দেখলাম রিটার্নিং অফিসার ভেরি আনলফুলি অ্যান্ড ইললিগালি আমার প্রার্থীটা বাতিল করেছিল। আইনটি সংবিধানের সাথে সাংঘর্ষিক বলেও দাবি করেছেন তারা। আমাদের সংবিধানের আর্টিকেল 66-এ কোয়ালিফিকেশন ডিসকোয়ালিফিকেশনের ব্যাপারে বলা আছে, তো সেখানে কোথাও 1%-এর ব্যাপারটা বলা নেই, এবং ওখানে ডিসকোয়ালিফিকেশনের যে সমস্ত ক্রাইটেরিয়াসগুলো আছে সেগুলো অনেক বেশি অবজেক্টিভ, যেগুলো কম্পিটেন্ট অথরিটি দ্বারা প্রমাণিত হওয়ার ব্যাপার থাকে। ভোটের আইন হলো ভোট গোপন কক্ষে ভোট দিবে, সে কেন আগে নিজেকে এক্সপোজ করবে? এদিকে মবের কারণে জাতীয় পার্টির অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেন দলটির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুইয়া। লেভেল প্লেইং ফিল্ড মাঠে মবের কারণে নষ্ট হচ্ছে। আপনারা দেখবেন যে যখন জমা দিতে গেল প্রার্থীরা, তখন কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে আমাদের প্রার্থীরা যখন গেল তখন বলা হলো যে ওদেরকে নেওয়া হয়ে যাবে না, বিভিন্নভাবে মব সৃষ্টি করা হলো, যার কারণে এই ভুলগুলা রিটার্নিং কর্মকর্তা ওইভাবে পরীক্ষা করতে পারে নাই। দলটি এককভাবে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন তিনি। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। কোনো উস্কানিতে কান না দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, মবক্রেসি সব জায়গায় চলে না, করা উচিতও নয়। বুধবার রাজধানীর নয়াপল্টনে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এই আহ্বান জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে নিজের উদ্বেগ জানিয়ে তিনি বলেন, নির্বাচনে দাঁড়িয়ে তারা কোনো অপরাধ করেননি, তারা কোনো আনুষ্ঠানিক প্রচারণা চালাচ্ছেন না। জানিয়ে মির্জা আব্বাস বলেন, এটি সাধারণ মানুষের সাথে তাদের যোগাযোগ রক্ষা। যে কোনো উস্কানিতে পা না দিতে নিজ দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, অনেকে উস্কানিমূলক কথা বলছেন, তারা চাচ্ছেন কোনো ঘটনা ঘটুক, পরিস্থিতি আরও খারাপ হোক। নির্বাচন কমিশনকে এসব বিষয়ে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি নিজেও খুব শঙ্কিত, কারণ কয়েকদিন আগেও আমাদের একজন কর্মীকে হত্যা করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিটার যাতে আরও খারাপ হয়, এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। মহবক্রেসি সব জায়গায় চলে না, করা উচিতও না। আর ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে বেশি আসি নাই, একবারে যা ইচ্ছা তাই করে ফেলবে, ওটা সম্ভব না। জাতীয় পার্টির মতো জামাতে ইসলামীও সরকারের সঙ্গী বিরোধী দল হতে চায় কিনা প্রশ্ন তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। পল্টনের দলটির কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এমন প্রশ্ন করেন তিনি। এদিকে আসন সমঝোতা নিয়ে আজ 11 দলীয় জোটের সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও পরে তা বাতিল করা হয়। ব্রিফিংয়ে জোট নিয়ে আলোচনা প্রসঙ্গে ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, তারা জোটবদ্ধ নাকি এককভাবে নির্বাচন করবেন আগামী 2-1 দিনের মধ্যে তার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। বলেন, প্রতিকূলতা সত্ত্বেও শেষ পর্যন্ত জোট টিকিয়ে রাখার চেষ্টা করবে ইসলামী আন্দোলন। আতিকুর রহমান আরও বলেন, জোটের শরিকরা একে অন্যকে ছাড় দিয়ে মনোনয়ন জমা দিলেও কেউই ইসলামী আন্দোলনের প্রার্থীদের কোনো আসনে ছাড় দেয়নি। তারপরও সমঝোতা চূড়ান্তের আলোচনা চলছে। বলেন, 12 ফেব্রুয়ারির আগ পর্যন্ত রাজনীতির মাঠে যে কোনো কিছুই হতে পারে।
জামাতে ইসলাম জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবেন? জাতীয় পার্টি যেমন আওয়ামী লীগের সাথে সরকারেও ছিল, আবার বিরোধী দলেও ছিল, তাহলে কি এই জাতীয় কোনো ডিজাইনে তারা যাচ্ছেন? এটা নিয়েও কিন্তু আমাদের মধ্যে একটা শঙ্কা আছে। অন্যান্য সমমনা আমাদের যে রাজনৈতিক দল যাদেরকে নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম, তাদের সাথেও আমরা পরস্পর যোগাযোগ করছি, আমাদের আলোচনা চলমান আছে। আমরা চাচ্ছি যে মানুষের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছিল, মানুষের প্রত্যাশা কীভাবে বাস্তবায়ন করতে পারবো, এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্ধারিত সময় অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও গণভোট হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক অ্যালবার্ট গোম্বিস ও মস স্ট্যানকে এই কথা বলেন তিনি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। নির্ধারিত 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, এর একদিন আগেও নয় পরেও নয় বলে জানান প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে। তিনি জানান, অন্তর্বর্তী সরকার গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। ডক্টর ইউনূস বলেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সমর্থকেরা নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ভুয়া খবর ও অপতথ্য ছড়াচ্ছে। তবে জনগণ এখন সচেতন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা। আলোচনায় প্রধান উপদেষ্টা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ, গুজব ও অনুমানের ছড়াছড়ি চলছে, যা নির্বাচন প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সরকার উদ্বিগ্ন। বিদেশি গণমাধ্যমের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সূত্র থেকে নির্বাচনকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বলেও জানান অধ্যাপক ইউনূস। জবাবে ভলকার তুর্ক বলেন, ভুয়া তথ্যের ক্রমবর্ধমান এই চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশের পাশে থাকবে। এছাড়া আসন্ন গণভোট, প্রাতিষ্ঠানিক সংস্কারের গুরুত্ব, গুম সংক্রান্ত কমিশনের কার্যক্রম, জাতীয় মানবাধিকার কমিশন গঠন এবং বৈশ্বিক ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ উৎসবমুখর করতে 61 জেলায় বিজিবির 37,000 সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে চট্টগ্রামের সাতকারিয়ার বায়তুল ইজ্জত এলাকায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের বীরুত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বর্ডার গার্ড বাংলাদেশের 104তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি কথা জানান। পালিয়ে গিয়ে ভারতে বসে যারা নির্বাচন বানচাল করার হুমকি দিচ্ছেন, তাদের সাহস থাকলে দেশে এসে কথা বলার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, দেশের সীমান্ত সুরক্ষিত আছে, সীমান্ত দিয়ে কেউ কোনো অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করতে চাইলে ছাড় দেওয়া হবে না। নির্বাচনটা যেন শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে এবং উৎসবমুখর হতে পারে, এই জন্য কিন্তু তাদের এই প্রশিক্ষণ তাড়াতাড়ি কমপ্লিট করে তাদের বিভিন্ন ইউনিটে পাঠাতে দেওয়া হচ্ছে। তারা এই আগামী 12 ফেব্রুয়ারি যে আমাদের জাতীয় নির্বাচন, এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতেই আপাতত অন অ্যারাইভাল ভিসা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে হুট করে যেন কেউ হাজির হতে না পারে, সেজন্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছে। গাজায় বাংলাদেশ থেকে সৈন্য পাঠানোর বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, 15 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত অন অ্যারাইভাল ভিসা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সময়ের মধ্যে যদি কেউ দেশে আসতে চান, সঙ্গত কারণ থাকলে তাদের আসতে দেয়া হবে। আপনারা জানেন যে নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই যারা কাম্য না ঠিক তারা এসে হাজির হয়ে যেতে পারে। এই জন্য আমরা তো ভিসা বন্ধ করছি না, ভিসা নিয়ে আসুন, যে কেউ আসতে চান, যাদের পারপাস ঠিক থাকবে তাদেরকে আমরা আসতে দেবো, কিন্তু হুট করে কেউ হাজির হয়ে না যায় এই জন্য। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, গাজায় ফোর্স পাঠানোর বিষয়ে আলাপ আলোচনা কেবল শুরু হয়েছে, এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। মিয়ানমারের সঙ্গে সমস্যার সমাধানও একদিনের সমাধান সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। মিয়ানমারের সাথে তো আমরা তো সম্পর্ক ত্যাগ করিনি। এমন যদি হতো যে মিয়ানমারের সাথে আমরা সম্পর্ক ত্যাগ করেছি, অন্য একটা এন্টিটিকে নিতে যাচ্ছে, সেটা তো না। 2-4 মাস বা 1-2 বছরের মধ্যে সমাধান করে ফেলা হবে। আমার সামান্য ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বলেছিলাম যে এটা হবে না, এটা যে ধরন তাতে করে দীর্ঘ সময় লাগবে। আলটিমেটলি আরও দীর্ঘ সময়ের প্রস্তুতি নিয়েই এগোতে হবে, যাতে করে এই সমস্যার আমরা সমাধান করতে পারি, সেই চেষ্টা চলতেছে। জাতীয় নির্বাচনের পোস্টাল ব্যালট শীঘ্রই প্রবাসীদের কাছে পৌঁছে যাচ্ছে। ভোট দেওয়ার পর বাংলাদেশ মিশন ডাকযোগে সেই ব্যালট পাঠানোর ব্যবস্থা করবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। শিক্ষা উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান তাকে মানুষের মাঝে চিরঞ্জীব করে রাখবে। তাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে দেশকে এগিয়ে নিতে হবে। বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কথা বলেছেন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। আর সাধারণ মানুষ বলছেন, খালেদা জিয়ার প্রতি ভালোবাসার টানেই তারা সমাধি প্রাঙ্গণে ছুটে যাচ্ছেন। মেজবাহ রহমানের রিপোর্ট। বেগম খালেদা জিয়াকে সমাহিত করার 15তম দিন। নেতাকর্মী ও সাধারণ মানুষের এই উপস্থিতি স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের মানুষের মনের কত গভীরে তার স্থান। বুধবার অশ্রুসিক্ত নয়নে কেউ স্মরণ করছেন প্রিয় নেত্রীর স্মৃতি, কেউ বা শ্রদ্ধা নিবেদন করছেন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। লোক ছিল সেওকে দুনিয়া থেকে বিদায় গেল, ভোটটা দেখে দিল না, সে আবার হিরিয়া পড়লার মতো হইল, আল্লাহ দেখাইল না তারে, তো সুবিধা রয়েছে, এটা তার হয়তো আত্মা শান্তি পেতে পারে। তার যে একটি ভালোবাসা এবং অ্যাক্টিভিটিস মানুষ গ্রহণ করেছে। তিনি ছিলেন মূলত শিক্ষা বান্ধব, শিক্ষকদের খুব আইকন, অনেক যথেষ্ট ভালোবাসতেন। এদিন শ্রদ্ধা জানাতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সংগঠনের সভাপতি শামসুজ্জামান দুদু বলেন, বেগম জিয়া দেশের শিক্ষা উন্নয়নে অসামান্য ভূমিকা রেখেছেন। নারী শিক্ষা সহ শিক্ষা ক্ষেত্রে তার অবদান এটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার আগে এই দেশে যারাই যখন ক্ষমতা এসেছেন বিভিন্ন ক্ষেত্রে নানান ভূমিকা রাখলেও সব কিছু ছাপিয়ে তিনি মানুষের যে হৃদয়ে স্থান করেছেন, হৃদয়ের মণিকুঠায় জায়গা করেছেন, সেটি আমরা তার অসুস্থতার সময় এবং যখন তিনি প্রধান এবং জানাজার আমরা লক্ষ্য করেছি। শ্রদ্ধা জানান ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলার নেতাকর্মীরা। দোহাত তুলে মোনাজাতে অংশ নেন নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, নেত্রীর চিরবিদায়ে তারা শোকাহত, তবে এই শোককে শক্তিতে পরিণত করেই দেশের জন্য কাজ করবেন তারা। এত অত্যাচার যিনি সহ্য করেছেন, যে কারণে তিনি দেশের জনগণকে কখনো ভুলতে পারেননি, সেই বৈষম্য বিরোধী যে সকল পরিকল্পনা আমাদের বর্তমান মাননীয় চেয়ারম্যান নিয়েছেন, সেই পরিকল্পনাগুলো যেন আমরা নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে সরকারকে ক্ষমতায় এনে অবশ্যই আমরা একযোগে কাজ করতে পারি। উপস্থিত সাধারণ মানুষের কণ্ঠেও ফুটে উঠেছে আপসহীন নেত্রীকে হারানোর হাহাকার। মেজবাহ রহমান, বাংলাভিশন, ঢাকা। এদিকে ঢাকা 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ থেকে বিশ্ব নেতায় পরিণত হয়েছিলেন। বাংলাদেশের গণতন্ত্র, জনগণের ভোটাধিকার, নারী ও শিশুদের অধিকার এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তার ভূমিকা এই দেশ যতদিন থাকবে ততদিন ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। রাজধানীর গ্যান্ডারিয়া ইস্ট ক্লাবে ৪৫ নং ওয়ার্ড বিএনপি ও এলাকাবাসীর আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিলে তিনি কথা বলেন। ইশরাক হোসেন বলেন, নেত্রীর প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা তার জানাজায় স্পষ্টভাবে প্রমাণ হয়েছে। তিনি বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষায় বিএনপি আপোষহীন। বিএনপি বরাবরই সংস্কার ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে। স্মরণ করিয়ে দেন, 2016 সালে বেগম খালেদা জিয়ার ঘোষিত ভিশনের ধারাবাহিকতায় বিএনপি প্রথমে 27 দফা এবং পরে যুগপৎ আন্দোলনের মাধ্যমে 60টির বেশি রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে
31 দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেন। তিনি উপস্থিত জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চান। আমাদের নেত্রী, যিনি বাংলাদেশের গণতন্ত্র, জনগণের ভোটের অধিকার, নারীদের অধিকার, শিশুদের অধিকার সহ সার্বিকভাবে বাংলাদেশের জনগণ এবং আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, বাংলাদেশের যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে গর্বিত বাংলাদেশ হিসেবে দাঁড়াবে, সেই বিষয়ে ওনার যে ভূমিকা, সেটা যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন তিনি বাংলাদেশের ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকবে। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে এসব পয়েন্টে জড়ো হয়ে অবরোধ কর্মসূচি শুরু করে তারা। এতে রাজধানীর ওইসব এলাকা ও সংশ্লিষ্ট সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল রাজধানীর সায়েন্স ল্যাব মোড়। পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর 12টার কিছু পর প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে একে একে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হতে থাকে ঢাকা কলেজ, ইডেন কলেজ ও তিতুমির কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, সরকারের ভেতর একটি কুচক্রী মহলের কারণে বারবার পিছিয়ে যাচ্ছে অধ্যাদেশ জারির কার্যক্রম। দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমরা তো সেন্ট্রাল স্টুডেন্ট, তাই আমরা অধ্যাদেশ চাই, আর তার বাহানা না, আমরা এখন অধ্যাদেশ চাই। আমাদের জবে থেকে অধ্যাদেশ জারি না হবে, আমরা নিজেদের যে পরিচিতিটা সেটা আমরা জানাতে পারবো না। সরকার তালবাহানা করছে, সে জায়গায় স্টুডেন্টরাও বারবার রাস্তা ব্লক করছে, রাস্তায় নামছে। একটা নির্দিষ্ট মহল এই বিষয়গুলো আটকে রাখে তাদের নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। রাস্তা ছেড়ে দিয়ে যদি আন্দোলন করি, তাহলে আমাদের মরেও যায় এখানে আন্দোলন করতে করতে, তাও সরকারের কোনো যায় আসবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই সতর্ক অবস্থায় ছিল আইন শৃঙ্খলা বাহিনী। রাস্তা ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে শিক্ষার্থীদের অনুরোধ জানান তারা। রমনা বিভাগের ডিসি স্যার সরকারের যথাযথ কর্তৃপক্ষের সাথে তাদের যোগাযোগ করিয়ে দিয়েছে এবং সরকারের এই বিষয়ে পজিটিভ সিদ্ধান্ত আছে, সেগুলো নিয়েই কাজ হচ্ছে, কাজ চলমান আছে। তো তাদের একটু আমার মনে হয় ধৈর্য ধারণ করলে এটা তারাও উপকৃত হবে। এখন যে ভোগান্তি হচ্ছে সে ভোগান্তি থেকেও মানুষ রক্ষা পাবে। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি সকাল থেকে এবং বলার চেষ্টা করছি যে দুর্ভোগ তৈরি না করেও তাদের দাবি দেওয়ার বিষয়ে তারা কথা যাতে আলোচনা চালিয়ে যায়। এদিন শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে সায়েন্স ল্যাব ও এর আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। কোথাও কোথাও বন্ধ হয়ে যায় যান চলাচল। দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয় অনেককে। টঙ্গী থেকে আপনার হচ্ছে নিউ মার্কেট যাব, নেমে গেছে হচ্ছে আপনার এই যে আসাদ গেটের সামনে, এই বস্তা নিয়ে পড়ে যাচ্ছি। আমাদের জন্য কষ্ট, ওই যে আমরা ধানমন্ডি থেকে ওইখানে নামছি, এবারে হাঁটতে হাঁটতে যাবো এলিফেন্ট রোড, পরে আবার যাবো গুলিস্তান, যদি বাস না পাই হেঁটে যেতে হবে আবার। সায়েন্স ল্যাব ছাড়াও রাজধানীর মহাখালী, টেকনিক্যাল মোড় ও তাঁতিবাজার এলাকায় দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে 7 কলেজের শিক্ষার্থীরা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিরূপ মন্তব্য করায় কালকের মধ্যে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াব। আর তা না হলে বিপিএল সহ সব খেলা বর্জনের ঘোষণা দিয়েছে তারা। এর আগে তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে বিতর্কিত মন্তব্য করেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে ক্রিকেটারদের, এমন কথাও বলেন তিনি। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিসিবি পরিচালকের এমন কথায় চটেছেন ক্রিকেটাররা। নাজমুল ইসলামের মন্তব্যকে তার ব্যক্তিগত বলে বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করেছে বিসিবি। আমরা যে ওদের পিছে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পানতে পারছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো না, তোমাদের পিছে যা খরচ করছি এটার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও। একজন বোর্ড ডিরেক্টর উনি যেভাবে প্লেয়ারদেরকে নিয়ে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড ডিরেক্টর কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না। আমরা ইমিডিয়েট ওনার রিজাইন চাচ্ছি। উনি যদি কালকে ম্যাচের আগে, কালকে বিপিএলের ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি।
আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকের শাসনামলে গুমের পর ১০৪ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এর মাধ্যমে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম ও খুনের মামলার বিচার শুরু হলো। এই মামলা থেকে জিয়াউল আহসানের অব্যাহতির আবেদন খারিজ করে দিয়ে বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। আগামী ৮ ফেব্রুয়ারি এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য দিন ধার্য করেছেন আদালত। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জিয়ার বিরুদ্ধে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া সাক্ষ্য দেবেন। জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার জানান, জিয়াউল আহসান বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন না। যা হয়েছে তারা সবাই আইনগতভাবে হয়েছে। প্রসিকিউশন জিয়ার বিরুদ্ধে ৩টি অভিযোগ এনেছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, দেশে আসা স্বর্ণের বেশিরভাগই অবৈধ, যা আনার ক্ষেত্রে এনবিআর এর কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে। বুধবার এনবিআর ভবনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের নেতাদের সঙ্গে আলোচনায় কথা বলেন তিনি। এনবিআর এর চেয়ারম্যান আরও বলেন, ব্যবসায়ীদের টার্নওভার ট্যাক্স বলতে আগামীতে কিছু রাখা হবে না, শুধু লাভের ওপর ট্যাক্স দিতে হবে। জানান, ট্যাক্স আদায়ে ভবিষ্যতে ব্যবসায়ীদের জন্য অ্যাপস তৈরি করে দেওয়া হবে। ব্যাংক ঋণ পেতে এক তথ্য, ট্যাক্স দেবার ক্ষেত্রে আরেক তথ্য দেওয়ার প্রবণতা থেকে বের হতে হবে ব্যবসায়ীদের। লাভ লসের প্রকৃত হিসেব দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। ঢাকা ৬ আসরে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, এমপি বা মন্ত্রী হওয়া কিংবা ব্যক্তিগত অর্থবিত্ত বা কোনো ধরনের স্বার্থ সিদ্ধির মনোবাসনায় রাজনীতিতে আসেননি তিনি। এসেছেন জনগণের নিত্যদিনের সমস্যা সমাধান, জনগণের অধিকার রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। বুধবার রাজধানীতে নবাবপুর দোকান মালিক সমিতির উদ্যোগে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, যানজট, জলাবদ্ধতা, গ্যাস সংকট, ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা সহ নানা সমস্যায় জর্জরিত রাজধানী। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা, বেকারত্ব ও দারিদ্র্য যে পর্যায়ে পৌঁছেছে সেখান থেকে উত্তরণ ঘটিয়ে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করাই তার রাজনীতিতে আসার মূল উদ্দেশ্য। বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করার পর থেকে রাজনীতিতে আরও সক্রিয় হয়েছেন জানিয়ে ইশরাক হোসেন বলেন, বেগম জিয়ার আদর্শকে ধারণ করে জনগণের ভোটাধিকার, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে সেই লড়াই আজীবন চলবে। উনি আমাদেরকে সবসময় সহনশীলতা, ধৈর্য এবং মানবিক একটা চরিত্র, মানুষ হয়ে বাঁচার যে দীক্ষা, সেটা আমরা ওনার থেকে সারা জীবনই নিয়েছি এবং আগামী দিনেও ওনার দেখানো পথেই আমরা কিন্তু পথ চলতে চাই এবং সকলকে নিয়ে মিলেমিশে একটা শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই, যেখানে মত পার্থক্য থাকতে পারে কিন্তু মতবিরোধ এবং মতভেদ এবং জাতি যাতে কোনোভাবে বিভক্ত না হয়, সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাব একজন রাজনীতিবিদ হিসেবে ইনশাআল্লাহ। বিজয় রাকিন সিটি প্রকল্পের সব বরাদ্দ এবং চুক্তির পুরো তদন্ত চায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি। সেই সাথে অমুক্তিযোদ্ধা এবং অবৈধ বরাদ্দ বাতিলেরও দাবি জানানো হয়। বুধবার জাতীয় প্রেস ক্লাবে সমিতির প্রশাসক ও মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত এক সংবাদ সম্মেলনে দাবি জানান। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বরাদ্দ করা বিজয় রাকিন সিটির ফ্ল্যাট ও আবাসন প্রকল্পে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বঞ্চিত করা হয়েছে। তিনি দাবি করেন, ভূমিহীন, বেকার, অসহায় মুক্তিযোদ্ধাদের আবাসন লুটের অন্যতম কারিগর পিএসসির সাবেক চেয়ারম্যান আহমেদুল হক চৌধুরী ও তার সহযোগী মোর্শেদুল আলম। পুরো প্রকল্পটি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য হলেও আহমেদুল হক দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা, ঘুষখোর আমলা, ফ্যাসিস্ট রাজনৈতিক নেতা ও ব্যাংক লুটেরাদের নিয়ে 870টির মধ্যে 766টি ফ্ল্যাট ভাগাভাগি করে নেন। জোরালোভাবে দাবি জানাচ্ছি, বিজয় রাকিন সিটি প্রকল্পের সব বরাদ্দ চুক্তির পূর্ণাঙ্গ তদন্ত, অমুক্তিযোদ্ধা ও অবৈধ বরাদ্দ বাতিল, মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের না ন্যায্য ফ্ল্যাট বরাদ্দ দিতে হবে। অনিয়ম, দুর্নীতির সাথে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। এবার ব্যবসা বাণিজ্য সহ আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট।
স্থানীয় সরকার বিভাগের। রাজধানীতে পানি ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে প্রথমবারের মতো স্মার্ট ওয়াটার মিটার চালু করেছে ঢাকা ওয়াসা। এ লক্ষ্যে নেওয়া হয়েছে পাইলট প্রজেক্ট ফর স্মার্ট মিটার সিস্টেম ইন ঢাকা ওয়াসা শীর্ষক প্রকল্প। বাংলাদেশের জলবায়ু, জ্বালানি ও পরিবেশ মন্ত্রণালয় এবং দক্ষিণ কোরিয়ার সরকার কে ওয়াটার প্রকল্পটি বাস্তবায়ন করছে। গ্রামীণফোনের স্পেশাল নেটওয়ার্কের মাধ্যমে দেশীয় একটি আইটি প্রতিষ্ঠান এই প্রকল্পে প্রযুক্তিগত সেবা দিচ্ছে। এরই মধ্যে ঢাকার 3টি অঞ্চলে এর কার্যক্রম শুরু হয়। সকালে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসা ভবনে কার্যক্রমের উদ্বোধন করেন সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদুল এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সালাম ব্যাপারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী মহানগরীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছেন বিএনপি প্রার্থীরা। নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাজশাহী সদর আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু, রাজশাহী 1 আসনের বিএনপি প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন, 3 নম্বর আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন, 5 নম্বর আসনের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম, 6 নম্বর আসনের প্রার্থী আবু সাইদ চাঁদ, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক বলেছেন, খালেদা জিয়া শুধু দলের নন, তিনি ছিলেন এদেশের সাধারণ মানুষের আশা ও ভরসার জায়গা। ঢাকার দোহার পৌরসভার 8 নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দেশের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে অভিভাবকদের আর্থিক অবস্থা বিবেচনা করে উইন্টার সেমিস্টার 2026 সেশনে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের বিশেষ ছাড়ে ভর্তির সুযোগ করে দিতে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডা আয়োজন করেছে সপ্তাহব্যাপী ভর্তি মেলা। এতে থাকছে জিপিএর ভিত্তিতে স্কলারশিপ সুবিধা। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 পাওয়াদের জন্য থাকছে টিউশন ফিতে 100% ছাড়। 2 পরীক্ষায় জিপিএ 5 পাওয়াদের জন্য টিউশন ফিতে 50% ছাড়। ইউডার অডিটোরিয়ামে ভর্তি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক মুজিব খান। 22 জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। ধানমন্ডির 7 মসজিদ রোডে ইউডার রেজিস্ট্রার ভবনে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম। সাপ্তাহিক ছুটির দিনেও মেলা ও অফিস খোলা থাকবে। রাজধানীর একটি অভিজাত হোটেলে ইসলামী ব্যাংকের 2 দিনব্যাপী বার্ষিক ব্যবসায়ী উন্নয়ন সম্মেলনের সমাপনী অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম জুবাইদুর রহমান। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ওমর ফারুক খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম ও শরিয়া সুপারভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান মুফতি শামসুদ্দিন জিয়া ও গণ্যমান্য ব্যক্তিরা। প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী 16টি জনের প্রধান এবং 400টি শাখার ব্যবস্থাপকরা অংশ নেন সম্মেলনে। সাভারে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। এনাম মেডিকেল কলেজ অডিটোরিয়ামে কর্মশালার আয়োজন করে ঢাকা জেলা উত্তর ছাত্র দল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এতে সভাপতিত্ব করেন। গাজীপুর মাইলার্সের উদ্যোগে টঙ্গী কলেজ মিলনায়তন থেকে টঙ্গী লোকাল ট্র্যাকে 5 কিলোমিটার ফান রান হয়েছে। লোকাল রানার ও দেশের 25টি রানিং ক্লাবের 5 শতাধিক রানার এতে অংশ নেন। রান দ্য মাইলস ফেল দ্য ফ্রিডম এর এই স্লোগান সবাই সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে বলে জানান তারা। অনুষ্ঠানটি পরিচালনা করেন গাজীপুর মাইলার্স এবং এসএসসি 95 ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুল ইসলাম সুজন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশে ঘুরে গেল ফিফা বিশ্বকাপ ট্রফি। রাজধানীর একটি হোটেলে হয় ট্রফিটির প্রদর্শনী। সীমিত সংখ্যক দর্শক এটি দেখার সুযোগ পান। স্মৃতিবন্দী করেন সোনালী ট্রফির সাথে ছবি তুলে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিল ছাড়াও বিশ্বকাপ শিরোপা জয়ে আরও বেশ কিছু দলের সম্ভাবনা রয়েছে মনে করেন দর্শকরা। মানিক মাহমুদ রিপোর্ট। ফিফা বিশ্বকাপ ট্রফিটির বিশ্ব ভ্রমণ শুরু হয় গত 3 জানুয়ারি সৌদি আরবের রিয়াদ থেকে। 30টি দেশে সফরের পথে বাংলাদেশে ঢাকায় আসে 14 জানুয়ারি বুধবার সকালে বিমানবন্দরে ট্রফিটি বরণ করে নেওয়া হয়। ফিফা প্রতিনিধি 2002 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল দলের মিডফিল্ডার গিলবার্তো ডি সিলভার সাথে ট্রফি উন্মোচনে ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া।
এরপর বিশ্বকাপ ট্রফিটি প্রদর্শনের জন্য রাখা হয় হোটেল রেডিসনে। সেখানে নিজস্ব মোবাইল বা ক্যামেরায় ছবি তোলার সুযোগ ছিল না দর্শকদের। আয়োজকদের ক্যামেরায় মুহূর্তটা স্মরণীয় করে রাখেন তারা। বিশ্বকাপের স্পন্সর কোমল পানীয় প্রতিষ্ঠানের একটি ক্যাম্পেইনে বিজয়ী দর্শকরা পান এই সুযোগ। পরিবার নিয়ে আসেন অনেকে। সরাসরি বিশ্বকাপ ট্রফি দেখে অভিভূত ফুটবল ফ্যানরা। তবে আক্ষেপ বিশ্বকাপে বাংলাদেশ নেই বলে। সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ঘুরছে একটা কারণেই, যে ফুটবল কিভাবে সারা দেশের মানুষকে এক করে তোলে। একটাই কমতি যেটা বললেন যে বাংলাদেশ তো এখনো খেলে না, সো যদি বাংলাদেশ খেলে পুরো জিনিসটা আরো পরিপূর্ণতা পাবে। গোল্ডেন কালার একদম, আর দেখে খুবই আনন্দিত। জীবনে প্রথম টাইম দেখলাম একদম কাছাকাছি সরাসরি, খুবই ভালো লাগতেছে। থ্যাংক ইউ। গলে পয়সা আসক্ত হইলে মূলত আমার রোনালদোর খেলা দেখতে, আমি রোনালদো ফ্যান অনেক বড়। লিওনেল মেসির হাতে উঠেছে বিশ্বকাপের ট্রফি। বিশ্বকাপ তর্কে আর্জেন্টিনার সমর্থক হয়েও তরুণদের চাওয়া এবার শিরোপা জিতুক ব্রাজিল। গতবার 22-এ কাপ জেতার পর যে একটা এনজয়মেন্ট বা একটা ফিল কাজ করছে, এটা কিন্তু তারা পায়নি। হইতে পারে অপোনেন্ট বা অনেক ট্রল করি ওদের, কিন্তু ওরা জিতলে খারাপ লাগবে না। ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড এদের সম্ভাবনাটা একটু বেশি। ট্রাই করে ইনশাল্লাহ এবার আমরা এই ওয়ার্ল্ড কাপ জিততে পারবো। ব্রাজিল, সো নেইমারের হাতে ইনশাল্লাহ দেখতে পারবো। আর্জেন্টিনা এবারও জিতবে। মেসিকে সামনে থেকে দেখতে পারিনি, কিন্তু মেসি যে বিশ্বকাপটা ছুঁয়েছে সেটা সামনে থেকে দেখতে পেরেছি। আমি খুব ধন্য মনে করছি নিজে। সবসময় আর্জেন্টিনাকে সাপোর্ট করে আসছি, এবার আর্জেন্টিনাকেই সাপোর্ট করব। বিশ্বকাপ ট্রফি দেখাটা ফুটবলারদের জন্য অনুপ্রেরণা। বাংলাদেশ নারী দলের মতো ছেলেদের জাতীয় দলকেও এগিয়ে যেতে হবে এশিয়ান পর্যায়ে। বাফুফেকেও হতে হবে আরও উদ্যোগী। এই অনুপ্রেরণা ডেফিনেটলি আগামীতে আমাদের আগামী প্রজন্মের ফুটবলারদের উপর রিফ্লেক্ট করবে, এবং আমি আশা করি আমরা যারা ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন আছে আমাদেরও কাজে এটার পজিটিভ একটি প্রতিফলন হবে। তবে 200+ ফিফা মেম্বার আছে, তার মধ্যে মাত্র 30টা দেশে কিন্তু এবছর আসতেছে। সেই 30টা দেশের মধ্যে বাংলাদেশ একজন। সো ইট ইটসেলফ ইজ অ্যান অ্যাচিভমেন্ট। প্রথমত আমাদের সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে, তারপর আমাদের ডেফিনেটলি AFC ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করতে হবে এবং এশিয়ার ভালো খেলতে হবে। দুপুর থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হয় ট্রফিটির প্রদর্শনী। 8 জুন পর্যন্ত চলবে ট্রফি ট্যুর। পরবর্তী গন্তব্য থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর আয়োজনে 48 দেশের বিশ্বকাপ ফুটবল মাঠে গড়াবে আগামী 11 জুন। শুধু আবেগ আর ভালোবাসা নয়, ফুটবলের সর্বোচ্চ গৌরবের প্রতীক এই স্বর্ণালী ট্রফিটা। বাংলাদেশ বিশ্বকাপে খেলবে সেটা হয়তো অনেক দূরের স্বপ্ন, তবে হাতছা দূরত্বে ট্রফি দেখার সুযোগ পেয়েছেন কিছু সৌভাগ্যবান দর্শক। যারা ফুটবল বিশ্বকাপের মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন না, তারা এই ট্রফি থেকে খুঁজছেন স্বস্তি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভাঁজ করলে ধানের শীষ দেখা যায় না পোস্টাল ব্যালটে, অভিযোগ বিএনপি। আবারও ছাপানোর দাবি। গেজেটের ধারাবাহিকতা অনুসারে ছাপানো হয়েছে ব্যালট, জানালেন ইসি সচিব। আসন সমঝোতা নিয়ে 11 দলের ব্রিফিং হয়নি। আলাদা সংবাদ সম্মেলনে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন ইসলামী আন্দোলনের। 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, মার্কিন কূটনীতিকদের জানালেন প্রধান উপদেষ্টা। ভুয়া খবর রোধে জাতিসংঘের সহায়তা কামনা। রাজধানীর বিভিন্ন পয়েন্টে 7 কলেজের শিক্ষার্থীদের অবরোধ। সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশের দাবি, যানজটে সীমাহীন দুর্ভোগে মহানগরবাসী। বিসিবি পরিচালক নাজমুলের বিরূপ মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ক্রিকেটারদের। কালকের মধ্যে পদত্যাগ না করলে বিপিএল সহ সব খেলা বর্জনের হুঁশিয়ারি ওয়াবে। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। শুভরাত্রি। শুভরাত্রি।